শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প ঘুমন্তপুরী। এক রাজ্যে বিজয় কুমার নামে এক রাজপুত্র ছিল। রাজপুত্র বিজয়ের রূপের বর্ণনা দিয়ে শেষ করা যায় না। যেমন তার গুণ তেমনি তার রূপ। পড়াশোনা বিদ্যা বুদ্ধিতে ছিল সেরা, যুদ্ধবিদ্যাতেও ছিল শ্রেষ্ঠ। তিনি মা বাবাকে খুব ভালোবাসতেন, খুব ভক্তি শ্রদ্ধা করতেন। এদিকে একবার তার মনে হলো যে একটু পৃথিবী ঘুরে দেখা যাক। মা বাবার বয়স হলে তো আর সে বেরোতে পারবে না, কারণ রাজ্য সাম্রাজ্য সব তাকে সামলাতে হবে। সেই জন্য সেই ভাবল যে এবার আমি বেরিয়ে পড়ি। তার ইচ্ছার কথা মা বাবাকে জানালো। পৃথিবী ঘুরতে তো বহু মাস লেগে যাবে, তাই মায়ের তো একটুও ইচ্ছা নেই। সে বেঁকে বসলো, না যেতে দেব না, এতদিন ছেলে ছেড়ে কি করে থাকবো। অনেক অনুরোধে শেষে তিনি বললেন, ঠিক আছে, সঙ্গে রাঁধুনি, সেপাই, দাস দাসী, লোকজন, চর অনুচর সব নিয়ে যেতে হবে। এভাবে কি কেউ বেরোয়? মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে চান তিনি। তিনি প্রকৃতির রূপ রস সম্পূর্ণভাবে তিনি নিজে উপভোগ করতে চান। সঙ্গে এতজন লোক নিলে কি হয়, মনের মতো করে ইচ্ছে মতো তিনি ঘুরবেন। তাই জন্য মায়ের উপর রাগ করে ঘরে ছিটকিনি দিয়ে খাওয়া দাওয়া ছেড়ে বেশ 7 দিন 8 দিন মতো কাটিয়ে দিলেন। শেষে মা অনুমতি দিলেন। রাজকুমার বিজয় তখন ভালো করে প্রয়োজনীয় কিছু জিনিস সঙ্গে নিলেন। রাজপোশাক ছেড়ে সাধারণ জামা কাপড় পরলেন, সঙ্গে তলোয়ার আর ঘোড়া নিলেন। ঘোড়ায় চড়ে তিনি দেশ ভ্রমণে বেরোলেন। কি আনন্দ তার আজ! কত দেশ, কত রকম লোক, কত রকম পশু পাখি দেখবেন। যেতে যেতে যেখানে রাত হয় সেখানেই তিনি ঘোড়াকে কিছু খেতে দিয়ে নিজেও একটু বিশ্রাম নেন। নিজের রাজ্য ছেড়ে কত দেশ, কত পাহাড় পর্বত, নদ নদী, কত রাজ্য পেরিয়ে একদিন উনি এক জঙ্গলে এসে উপস্থিত হলেন। ভাবলেন রাতটুকু বিশ্রাম করে আবার পথ চলা। কিন্তু বিজয়ের একটু সন্দেহ হলো। এই কেমন জঙ্গল! পাখির ডাক নেই, ঝিঁঝির ডাক নেই, বাঘ ভাল্লুকের সাড়া নেই। মনে হয় কাঠুরিয়ারাও আসে না, কারণ পায়ে চলা যে দাগ হয় সেই দাগও উনি দেখতে পেলেন না। তখন রাজপুত্র ভাবলেন, এবার একটু ঘুরে দেখা যাক। তিনি তো রাজপুত্র, বীর, তার মধ্যে অনেক কৌতূহল আছে। কেন এরকম একটা জঙ্গল, এত ঘন জঙ্গল কিভাবে এইভাবে শান্ত শিষ্ট একদম নিঝুম হয়? জঙ্গল দেখতে দেখতে ঘুরতে ঘুরতে বনের একেবারে শেষ প্রান্তে এসে দেখতে পেলেন এক বিশাল প্রাসাদ। এত বিশাল রাজপ্রাসাদ যে বিজয় কোনোদিন চোখেই দেখেনি। তার আকাশ ছোঁয়া চুম্বি, তার চূড়া, রাজপুরীর যে চূড়াটা সে আকাশচুম্বী, আর দৈর্ঘ্য প্রস্থে এত বিশাল যে চোখে দেখে শেষ করা যায় না। যাই হোক, প্রচুর কৌতূহল নিয়ে এই বিশাল আকার ফটক দিয়ে ভেতরে গেলেন। কি পরিষ্কার, সোনা রূপ মাণিক্য সজ্জিত রাজপুরী। কিন্তু সিপাহী লোকজন কই? কেউ তো কোথাও নেই। গেল কোথায় সব? আলো ঝলমল করছে, কিন্তু রাজবাড়ি শূন্য, কোনো খুটখাট আওয়াজও নেই। এক একটা ঘর বিশাল, যেন খেলার মাঠ। রাজপুত্র একে একে ঘর দেখতে দেখতে মস্ত আঙিনায় এসে উপস্থিত হলেন। দেখলেন শয়ে শয়ে হাতি, ঘোড়া, সেপাই লস্কর, পাহারাদার, সৈন্য সামন্ত সব সার দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো নড়ছে না। রাজপুত্র কাছে গিয়ে ডাকলেন, তাও কোনো সাড়া নেই, যেন সবাই এক পাথর। চোখের পাতাও পড়ছে না। যত ভেতরে যান দেখেন কাতারে কাতারে লোক লস্কর, দাস দাসী, সিপাই সবাই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। চোখের পাতা পিটপিট করে না, এক চুলো নড়ে না। এই কেমন রাজ্য রে বাবা, এরকম কেন হলো? আরো এগিয়ে গেলেন, দেখলেন এক ঘর ভর্তি অস্ত্র শস্ত্র রাখা।
ঢাল, তলোয়ার, তীর, ধনুক, বন্দুক থরে থরে সাজানো। রাজপুত্রের একটু ইচ্ছা হচ্ছিল হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেখি, কিন্তু না বলে তো কারোর জিনিসে হাত দেওয়া উচিত না, তাই জন্য উনি আর হাত দিলেন না। উনি আর একটু এগিয়ে গেলেন, দেখলেন রাজসভায় রাজা, রানী, মন্ত্রী, শাস্ত্রী সব নিজ নিজ জায়গায় সিংহাসনে বসে আছে। সেই সিংহাসনগুলো মণিমাণিক্যের তৈরি, কিন্তু সবাই পাষাণ মূর্তি। আর একটু এগিয়ে গেলেন, দেখলেন সেখানে বড়, মানে কত বড় সেটাও বলা মুশকিল, তাতে সোনা, রূপো, মণি মাণিক্য ভরা, চারিদিকে মশাল জ্বলছে, চারিদিকের দরজায় অস্ত্র হাতে সৈন্য দাঁড়িয়ে আছে। এত বিশাল এক ঘরে সোনা, রূপো, মণি মাণিক্যে ভরা, ভাবছে এটা কেউ হাত দেয় না, আর দরজায় সব সৈন্য দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে, কিন্তু তারা তো একটু নড়ে না। এই কেমন? রাজপুত্র তখন আরো এগিয়ে গেলেন, ভাবলেন যে ঘুরে ঘুরে দেখি কি অবস্থা, কোথায় তখন তার খিদে, কোথায় তার তখন ক্লান্ত। শরীর একদম অদ্ভুতভাবে ঠিক হয়ে গেল, শুধু অবাক হবার পালা, নানা কৌতূহল, এটা কেন হচ্ছে। এটা ভেবে আর একটু এগিয়ে যেতেই উনি পেলেন ফুলের সুগন্ধ। কি সুন্দর গন্ধ ফুলের! রাজপুত্রের মন ভরে উঠল। দেখতে পেলেন সামনে বিশাল পদ্মের বাগান। সেই বাগানে এগিয়ে গেলেন, একটু এগিয়ে যেতেই দেখলেন বাগানের মাঝখানে সোনার পদ্মের পালঙ্ক, তাতে অপরূপা এক রাজকন্যা শুয়ে আছে। কি তার রূপ, কি তার রং! সেই রঙে যেন চারিদিকে আঙিনায় আলো আলোকিত হয়ে যাচ্ছে, কিন্তু শুধু মাথাটুকুই দেখা যাচ্ছে, তার হাত পা কিন্তু দেখা যাচ্ছে না, পুরোটা পদ্মে ঢাকা। পদ্মের পাপড়ির মতো তার গায়ের রং, কালো মেঘের মতো চুল, কিন্তু তিনি ঘুমে অচেতন। রাজপুত্র কাছে গেলেন, ডাকলেন, রাজকন্যা তুমি কে, কি তোমার নাম? কিন্তু কোনো সাড়া নেই। হাত বাড়িয়ে ভাবলেন একটু নেড়ে দিই, একটু নাড়া দিই, একটু টোকা দিই, কিন্তু ভয় পেলেন এই টোকা দিয়ে যদি গায়ে দাগ বসে যায়। তিনি এতটাই সুন্দর, তাও উনি কি করবেন, এদিক ওদিক তাকালেন, কিছুই বুঝতে পারলেন না। কিন্তু রাজকন্যা এত সুন্দর, তার মুখের দিকেই তাকিয়ে বসে থাকলেন। কতদিন যে বসেছিলেন তার কোনো হিসেব নেই। একদিন দেখলেন রাজকন্যার একদিকে রূপোর কাঠি আর আরেক দিকে সোনার কাঠি রাখা। রাজপুত্র সেই সোনার কাঠি আর রূপোর কাঠি তুলে নাড়াচাড়া করতে লাগলেন। ভাবছেন এগুলো কেন এখানে, এর কি কাজ, কিছু তো আছে যে এগুলো এখানে রাখা। হঠাৎ হাত থেকে সোনার কাঠিটা পড়ে গিয়ে রাজকন্যার মাথায় লেগে গেল। অমনি পদ্মের মন শিউরে উঠল, সোনার পদ্মের খাট নড়ে উঠল। রাজকন্যার হাত হলো, পা হলো, বাগানে প্রজাপতি পাখিরা কলরব করে উঠল। রাজকন্যাও চোখের পাপড়ি একটু একটু করে খুলতে শুরু করলেন। রাজপুত্র অপলক চোখে দেখতেই থাকলেন। রাজকন্যা চমকে উঠে বসলেন। চারিদিকে লোকজনের হাঁক ডাক শুরু হলো, সিপাহীর তলোয়ার ঝনঝন করে বেজে উঠল। রাজা, রানী, মন্ত্রীরা সব ছুটে এসে গেলেন। কি হলো বাগানে? রাজকন্যা অবাক হয়ে রাজপুত্রকে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি কোন দেবলোক থেকে এসেছেন আমাদের এই মরণ ঘুম ভাঙাতে? রাজপুত্র বললেন, আমি এক রাজ্যের রাজপুত্র, বিজয় কুমার। দেশ ভ্রমণে বেরিয়েছি, ঘুরতে ঘুরতে তোমাদের এখানে এসে পৌঁছেছি। রাজা, রানী দৌড়ে এলেন। রানী এসে রাজকন্যাকে জড়িয়ে ধরলেন। রাজা এসে রাজপুত্রকে জড়িয়ে ধরলেন, বললেন, আমি তোমার ঋণ কিভাবে শোধ করব জানি না। জানো, আমরা খুব আনন্দে ছিলাম এ রাজ্যে। একদিন কোত্থেকে এক রাক্ষস এসে আমার মেয়ে পদ্মাবতীকে বিয়ে করতে চাইল। কিছুতেই তো আমি বিয়ে দেব না। সেই জন্য করতো কি, আমাদের ঘুম পাড়িয়ে রাখতো। রাত্রির বেলায় কিন্তু চলে আসতো। রোজ রাত্রে এসে আমাদের নানা প্রলোভন দেখাতে, এই দেব, সেই দেব, এই বানিয়ে দেব, তোমরা এইভাবে থাকবে, নানাভাবে প্রলোভন দেখিয়ে পদ্মাবতীকে বিয়ে করতে চাইল। আমরা তো বিয়ে দেবই না ঠিক করেছি, পদ্মাবতীও বিয়ে করবে না। সেই জন্য আমাদের ঘুম পাড়িয়ে সে আবার চলে গেল।
কিন্তু একবার সেই যে গেল আর ফিরে এলো না। সেই থেকে আমরা এরকম পাথরের মতো হয়ে আছি। রাজা রানীর খুশি আর ধরে না। দেখলেন পদ্মাবতীর মুখও লজ্জায় রাঙা হয়ে উঠেছে। সেই রাত্রেই রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে রাজপুত্র বিজয়ের বিয়ে হলো। অনেক দিন সেখানে থাকার পরে রাজপুত্রের মনটা একটু খারাপ হতে শুরু করলো। মা বাবার কথা মনে পড়লো, নিজের দেশের কথা মনে পড়লো। মন ছটফট করতে লাগলো ওদের দেখার জন্য। রাজকন্যা পদ্মাবতী দেখলেন রাজকুমারের মনটা ভালো নেই। কারণ কি জিজ্ঞেস করায় রাজপুত্র ওর জীবনে সব গল্প বললেন। পদ্মাবতীরও খুব ইচ্ছা হলো শ্বশুরবাড়ি যাওয়ার। রাজাকে জানাতে রাজা প্রচুর সৈন্য সামন্ত দিয়ে, মন্ত্রী শাস্ত্রী দিয়ে, রাজা রানী দুজনে মিলে রাজকন্যা জামাইকে নিয়ে বিজয়নগরের দিকে রওনা দিলেন। এদিকে রাজপুত্র বিজয়ের পিতা মাতা তো চিন্তা শেষ নেই। ছেলে তো আসে না দেখে রানী অসুস্থ হয়ে শুয়ে পড়েছে বিছানায়। রাজ্যে সবাই মনমরা, কোনো আওয়াজ নেই, কেউ কোনো কথা বলে না। রাজসভায় কেউ কোনো আলোচনা করে না, নিঝুম হয়ে গেছে রাজসভা। হঠাৎ একদিন ঢাক ঢোলের আওয়াজে সবার চেতনা ফিরলই কি, এখানে এত আওয়াজ কেন? দৌড়ে সবাই বাইরে এসে দেখে ঘোড়ার রথে রাজপুত্র বিজয় পদ্মাবতীকে নিয়ে আসছেন। রাজা রানীর আনন্দের আর সীমা রইল না। দৌড়ে এসে আদর করে ছেলে বৌমাকে ঘরে তুললেন। 1 মাস ধরে রাজ্যবাসী রাজপুত্রের বিবাহ ভোজ খেল। কিন্তু সেই রাক্ষসের কি হলো? সে কেন আর ফিরে এলো না? এদের ঘুম পাড়িয়ে দিয়ে সে কোথায় চলে গেল? মনে হয় লাল কমল আর নীল কমল, সেই যে জীবনকাঠির ভ্রমরা হাত পা মাথা সব ছিঁড়ে দিয়েছিল, সেই সময় এই রাক্ষসেরও মৃত্যু হয়েছিল।